দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল রাতে রাজধানীর কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী জীবনে এই বৃষ্টি যেন প্রশান্তির ছোঁয়া। গত রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, টানা ৩ দিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিহাবুল ইসলামের সহযোগিতায় বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। দীর্ঘ প্রায় ১ মাস তীব্র তাপদাহের পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। রোববার রাত ১০টার পর ঝড়ো বাতাসের সাথে বিভিন্ন জায়গায় নামে বৃষ্টি। পড়তে থাকে শিলাবৃষ্টির সঙ্গে ভয়াবহ বজ্রপাত। প্রচণ্ড বাতাসে বিভিন্ন সড়কে গাছও ভেঙে পড়ে। টানা বৃষ্টিতে পানিও জমে যায় কোথাও কোথাও। দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়ে রাজধানীর অলিতে গলিতে কিশোর যুবকরাও মেতে ওঠে ফুটবল নিয়ে। রাস্তায়ও অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজতে। এই দীর্ঘ তাপদাহের পর এরকম একটা এক পশলা স্বস্তির বৃষ্টি আসলো। এত দিন পরে একটা এত সুন্দর আবহাওয়া পেয়ে আসলেই খুব ভালো লাগতেছে। অনেকে আবার আটকে পড়ে রাস্তায়, তবে বিড়ম্বনার চেয়ে তাদের চোখে মুখে ছিল প্রশান্তির ছায়া। প্রচন্ড তাপ প্রবাহের পর যে এখন বৃষ্টি হচ্ছে, হাতির ঝিলে এখন সবাই একসাথে এখানেও বৃষ্টিতে আটকা পড়েছি, কিন্তু অনুভূতিটা খুব ভালো। গরমে তো সবার অবস্থা খুবই খারাপ ছিল, ইভেন অনেকেই তো অসুস্থ হয়ে গিয়েছিল। তো বৃষ্টি আসার কারণে এখন সবাই স্বস্তি নিঃশ্বাসটা ফেলতে পারছে। অনুভূতিটা বলার মতন না। অনেক গরমের পরে সৃষ্টিকর্তার একটা অশেষ নিয়ামত যেটা আমরা জিনিসটা পাইতেছি এখন, এর জন্য আমি অনেক হ্যাপি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী সহ দেশের ৮ বিভাগেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুমন তানভীর, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ফাতেমা, গতকাল থেকে যে বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে আজও। শুধু আজ নয়, আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামী ১০ দিন পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে। গতকাল যেই ২৪ ঘন্টা, অর্থাৎ গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত যে হিসাবটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, মূলত দুটি বিভাগ ছাড়া, অর্থাৎ রাজশাহী এবং খুলনা, এই দুটি বিভাগ ছাড়া বাকি যে 6টি বিভাগ রয়েছে প্রত্যেকটি বিভাগেই বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্র বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, সব জায়গাতে হয়েছে, কোথাও কম কোথাও বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ২৪ ঘন্টায় ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে, যেটি ঢাকায় আমরা দেখেছি যে ২৪ ঘন্টার হিসাবে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঝড়ো হওয়ার যে তথ্য সেটি আমরা জেনেছি যে ৫৯ কিলোমিটার বেগে ঢাকা শহরে, রাজধানীতে যে ঝড়ো হাওয়া বয়ে গেছে। কিন্তু দেশের অন্যান্য জায়গায় সর্বোচ্চ কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে সেই তথ্যটি এখনও আবহাওয়া অফিস আমাদেরকে জানাতে পারেনি। যেটি বলছিলাম যে খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হয়নি গত ২৪ ঘন্টায়। আবহাওয়া অফিস বলছে যে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আজকে, এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সম্ভাবনার কথা তারা আমাদেরকে জানিয়েছে এবং বলেছে যে ১০ দিন পর্যন্ত এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। আর এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সব জায়গাতেই কম অনুভূত হবে, সেই তথ্যটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো ফাতেমা, এই হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ। মেহেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া সহ পঞ্চগড়েও প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জমজমাট প্রচার চলছে। প্রতীক বরাদ্দের পরপরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়ায় প্রার্থীরা, তবে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। অন্যদিকে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রতিটি এলাকা ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে ছুটছেন প্রার্থীরা।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। তীব্র গরম এড়াতে রাতে প্রচারে বের হচ্ছেন তারা। এদিকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কার্যকরী সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার। এবং আমরা চাই যে অত্যন্ত শৃঙ্খলার সাথে শান্ত পরিবেশে মানুষ ভোট দেবে। যদি কোনো ব্যক্তি বা দুষ্ট চরিত্রের কোনো লোক যদি এখানে পরিবেশ যদি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যথেষ্ট তৎপর আছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন ৪ জন প্রার্থী। উন্নয়নের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে তাদের প্রচার। আমাদের প্রচারণা কোনো রকমের বাধা বিপত্তি নেই। ঠিক আছে, প্রশাসন সর্বোচ্চ লেভেল প্লেইং ফিল্ড অবস্থানে এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছে। আমি আসলে উপজেলার ৮টা ইউনিয়নেই যাচ্ছি নির্বাচনের প্রচারণায়, তো মানুষ আমাকে সাদরে গ্রহণ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন ১১ জন প্রার্থী। যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেওয়ার আশা ভোটারদের। আমি পুরা উপজেলাতে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যে ভালো সুন্দর চালাইতে পারবে এবং যে সুন্দর ছেলে সরাইলকে একটা দূষণমুক্ত করতে পারবে, তাকে সরাইলের জনগণ নির্বাচিত করবে। এদিকে পঞ্চগড়ে তেঁতুলিয়া সদর ও আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগের পাশাপাশি অংশ নিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। প্রচারে বাধা দেওয়া সহ পাল্টাপাল্টি অভিযোগ দু দলের মধ্যেই। কোনো ধরনের কারচুপি আশ্রয়ে কেউ না নেয়, তাহলে আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি বিপুল ভোটে জয়লাভ করব। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৮ মে। মৌসুম রহমান, RTV। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। সে সময় তাই প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার কেমন চলছে আমাদের জানাবেন? আমরা দেখেছি যে গতকালকে রাতেও হচ্ছে জমজমাট প্রচারণা ছিল। প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলেছেন যে আগামীকাল অর্থাৎ আজকে যেহেতু প্রচারণার শেষ দিন এবং শেষ রাত হবে প্রচারণা, যার কারণে তারা শেষ মুহূর্তে মোটরসাইকেল বা যে ছোটোখাটো শোভাযাত্রা ছিল, তারপরে মোড়ে মোড়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভা ছিল এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার যে দৃশ্য, সেটা অন্য যে কোনো দিনের চেয়ে গতকালকে রাতে ছিল খুব বেশি। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আচরণ বিধি অনুযায়ী যেহেতু দুপুর 2টা থেকে প্রচারণা শুরু হয়, সেহেতু তারা আজকে দুপুর 2টা থেকে প্রচারণা শুরু করবেন এবং শেষ মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে যত প্রচারণা জায়গা যেখানে বাকি আছে সেই জায়গাগুলো তারা শেষ করে পরবর্তীতে তারা নির্বাচনী যে ভোটের দিনের যে তাদের পরিকল্পনা অর্থাৎ ভোটার নিয়ে আসা এবং কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিয়ে আসার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা শেষ মুহূর্তের পরিকল্পনা নিয়ে বসবেন। এলাকার ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এবারের প্রচারণায় ব্যতিক্রমী ছিল, যেহেতু তীব্র গরমের কারণে দিনের বেলা প্রচারণার তীব্রতা ছিল। প্রার্থীরা প্রায় সব প্রার্থী কিন্তু তারা প্রচারের জন্য রাতকে বেছে নিয়েছেন। আমরা জানি যে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন, যেখানে প্রথম ধাপের নির্বাচন আগামী 8ই মে ভোট গ্রহণ হবে, সেখানে নির্বাচন ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে। নির্বাচন কমিশন থেকে অর্থাৎ জেলা নির্বাচন অফিসার থেকে যিনি রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। নিষেধাজ্ঞা তুলে নেয় আজ থেকে দেশে প্রবেশ করবে ভারতীয় পেঁয়াজ, তবু তুলনামূলকভাবে কমেনি পেঁয়াজের দাম। রাজধানীর কারণ বাজারে পাইকারি আড়তে দেখা যায় জাত ভেদে দেশি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ দেশের বাজারে বৈধভাবে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে, কিন্তু সহনশীল পর্যায়ে না পৌঁছার কারণ হিসেবে অতি মুনাফাকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, আর দাম আসলে কমছে না কেন, আর কি বা বলছেন ব্যবসায়ীরা?
ফাতিমা, আমি এই কারওয়ান বাজারে পাইকারি আড়ত এবং খুচরা বাজারে খোঁজ নিয়ে যেটি জানলাম যে ভারতীয় পেঁয়াজ যখন আসার ঘোষণা এসেছে, ভারত যখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ঠিক সেই সময়ে 5 থেকে 10 টাকা কেজি পর্যন্ত দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু যখনই তারা দেখেছেন যে ভারতীয় পেঁয়াজের দাম আর দেশি পেঁয়াজের দাম অনেকটাই কাছাকাছি এবং তারা জেনেছেন যে ভারতীয় যে পেঁয়াজ দেশে আসছে সেটি আসলে নিম্নমানের, যে কারণে সেটির চাহিদা বাজারে তেমন একটা থাকবে না। এই কারণে ব্যবসায়ীরা আবারও দাম বাড়িয়ে দিয়েছেন, কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। আমরা এখানে একজন পাইকারি আড়তদারের সাথে কথা বললাম, তিনি বললেন যে গতকালও 40 কেজির প্রতি বস্তায় 2000 টাকা করে তারা নিতে পেরেছিলেন, কিন্তু আজকে সেই 2000 টাকার বস্তা 40 কেজির পেঁয়াজের ওজনের বস্তা নিতে হচ্ছে 2200 টাকা করে, অর্থাৎ প্রতি বস্তায় ব্যবসায়ীরা 200 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। তারা আসলে পেতে ছিল যে ভারতীয় যে পেঁয়াজ আসবে সেটি আসলে কেমন হবে, চাহিদা কেমন হবে, এর উপরেই আসলে তারা দোটানার মধ্যে ছিল যে তারা দাম বাড়িয়ে বিক্রি করবে কিনা। এটি আসলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের চরম কারসাজি কাজ করে, যে কারণেই বাজারে আসলে দাম কমছে না। যেসব ব্যবসায়ীদের সাথে কথা বললাম তারা বলছে যে যেহেতু ভারতীয় পেঁয়াজের দাম আর দেশি পেঁয়াজের দাম প্রায় কাছাকাছি, সেই কারণে দেশি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। যেহেতু দেশি পেঁয়াজের চাহিদা বেশি, এই কারণেই তারা আসলে বলছেন যে দাম তেমন একটা কমবে না বা বাজারে তেমন একটা প্রভাব পড়বে না। আমরা হিলিতে কথা বলেছি, সেখানে জেনেছি যে সেখানকার ব্যবসায়ীরা বলছেন যে ভারত যে রেটে পেঁয়াজ দিচ্ছে $550 প্রতি টন পেঁয়াজ, সেই ক্ষেত্রে যদি শুল্ক কমানো হয় সেই ক্ষেত্রে হয়তো দাম কিছুটা কমতে পারে ভারতীয় পেঁয়াজের, সেই ক্ষেত্রে বাজারে কিছুটা প্রভাব পড়বে। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু ভারতীয় পেঁয়াজ আসবে এবং ক্রেতাদের মধ্যে এই খবরটি ছড়িয়েছে, যে কারণে আসলে বাজারে কিছুটা বিক্রি কমেছে কিন্তু দাম কমেনি। ফাতিমা, ধন্যবাদ। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনে ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, যা গতকাল বিক্রি হয়েছিল 70 টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন ভারত পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ায় মোকামে পেঁয়াজের দাম কমেছে। এদিকে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগ গত রাতেও এককভাবে কাজ করেছে, সকালে আবারও কাজ শুরু হয়েছে। এখন শুধুমাত্র ধোঁয়ার উৎস বের করে তা বন্ধের কাজ চলছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ডের একদিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুন্দরবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আগুন তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস আসলে কি বলছে? দেখুন ফাতিমা, আমি যেমনটি বলছিলেন, গত শনিবার বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় যে আগুন লেগেছিল সেটি কিন্তু গতকাল 5টি বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী, এমনকি এয়ারফোর্সের যে হেলিকপ্টার সে দিয়ে কিন্তু পানি ছিটানো হয়েছিল এবং এর ফলে কিন্তু আগুন গতকাল বিকালে নিয়ন্ত্রণে আসে। গতকাল বিকেলে আমাদের এই অঞ্চলের খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমাদের জানিয়েছিলেন মিহির কুমার দো, উনি বলেছিলেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে, যেটি উনি বলছিলেন যে চারিদিকে ফায়ার লাইন কাটা হয়েছে এবং সম্পূর্ণ আগুন এক প্রকার নিয়ন্ত্রণে চলে আসছে, বন বিভাগের নিয়ন্ত্রণে আছে এটা বলছিলেন। কিন্তু আজ সকালে আমি কথা বলেছিলাম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিমের সাথে। উনি আমাদের জানিয়েছেন সারা রাত ওখানে বন বিভাগের কর্মকর্তা এককভাবে কাজ করেছে এবং সকালে কিন্তু এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে।
মানে ওখানে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা ফায়ার সার্ভিস বলছে যে আমরা এখন এখানে ঘটনাস্থলে আছি এবং আমরা কাজ শুরু করছি। তো এখন মূলত আগুন নাই, আগুনটা যে ধোয়া কোথা থেকে দেখা গেলে, যেহেতু বনে আগুন লাগলে কিন্তু সেটি কিন্তু আপনার একদিনে নিরূপণ হয় না, সেটি কিন্তু আর সময় লাগে। তো সেখানে এখন কিন্তু বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু এই ধোয়া উৎসগুলো খুঁজে সেটি কিন্তু এখন চেষ্টা করেন সেখানে পানি দিয়ে সেই আগুনটি নিভিয়ে ফেলানোর চেষ্টা করছেন। এটা কিন্তু আগে বনের ভিতরে আছে, তো এখান থেকে এই যে বনের ভিতরে কিন্তু এখান থেকে 4-5 কিলোমিটার দূরে সেখানে যেতে হয়। তো সেখানে যে ফায়ার সার্ভিস কর্মীরা সকালে কাজ শুরু করেছেন। তো এরপরে কিন্তু তদন্ত কমিটি যারা গঠন করা হয়েছে, তবে ফায়ার সার্ভিস বা বন বিভাগ কেউ কিন্তু আমাদের বলতে পারেনি যে কি কারণে আগুন লাগছে। এই জন্য বিভাগীয় বন কর্মকর্তা আমাদের বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 7 কার্যদিবস দিবসের ভিতরে কিন্তু এই তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে। বন বিভাগ, ফায়ার সার্ভিস, ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সুন্দরবন কালকে ভ্রমণ করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কালকে কিন্তু গতকাল রাতেই কিন্তু আমির হোসেন চৌধুরী, যিনি প্রধান বন সংরক্ষক, তিনি কিন্তু খুলনায় প্রেস ব্রিফিং করে বলেছেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তো ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। 2 যুগ ধরে দেয়াল টপকে বাইরে যাতায়াত করে কুমিল্লার দেবিদারের 8টি পরিবার। বাড়ির চারদিকে 6 ফুট উঁচু দেয়াল টপকে পারাপার করতে হচ্ছে মুক্তিযোদ্ধা সহ এই পরিবারগুলোকে। বাইরে যাতায়াত, হাট বাজার, এমনকি মৃতদেহ দাফন সহ সবকিছু করতে হয় দেয়াল টপকে। অনেকটা গৃহবন্দীর মতোই জীবনযাপন করছেন তারা, যদিও রাস্তায় ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পৌরসভা মেয়র। কুমিল্লা থেকে আবুল খায়েরের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে বসবাস 8টি পরিবারের। হাসপাতালের ভেতর দিয়ে ছিল তাদের চলার পথ, কিন্তু 24 বছর আগে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করলে গৃহবন্দী হয়ে পড়ে এসব পরিবার। পরে জেলা সিভিল সার্জন থেকে লিখিত অনুমতি নিয়ে বালুর বস্তার উপর মই লাগিয়ে দেয়াল টপকে যাতায়াত করতেন তারা। বিয়ে, যে কোনো অনুষ্ঠান, এমনকি মানুষ মারা গেলেও লাশের খাটিয়া নিয়ে দেয়াল টপকে যেতে হয় তাদের। সম্প্রতি সেই সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ সেখানে উঁচু প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে কারাগারের মতোই বন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 8টা পরিবার আছে, সবার এরকম চলাফেরা খুব কষ্ট। আমরা চিড়িয়াখানার মতনই বন্দি অবস্থায় আছি। ছেলে মেয়ে স্কুলে যেতে হয় না, লেখাপড়া করতে হয় না, খুব কষ্ট করে আওয়া যাওয়া করতেছে। আমরা যে বাজার করব, নামাজ পড়বো, রোজা রাখবো, এইসবের জন্য আমরা চলাচলের জন্য কোনো রাস্তা পাচ্ছি না। দেয়ালে বন্দী বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মৃধার পরিবারও দেয়াল টপকে আসা যাওয়ায় কষ্ট হচ্ছে তার মতো বয়স্কদের। এতে দুর্ভোগ নিয়ে জীবনযাপন করছেন তারা। কেউ তো চিন্তা করলেন না এই যে তারা কিভাবে এদিক দিয়ে আসা যাওয়া করবে। এখন নতুন আসার পরে আমাদের এই বন্ধ করে দিছে। বিকল্প হিসেবে আমাদের একটা গেটের ব্যবস্থা করে দিলে আমরা এই মানবতার জীবন থেকে মুক্তি পেতে পারি। তবে চলাচলের রাস্তা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। তাদেরকে আসলে বের করা যায়, এ লক্ষ্যে আমাদের পৌরসভা থেকে আমরা একটি টিম করে পাঠিয়েছি। আমরা অবশ্যই পৌরসভার এই 9টি পরিবারের চলাচলের জন্য রাস্তা করে দেব। 2 যুগ ধরে গৃহবন্দী পরিবারগুলোকে মুক্ত করতে দ্রুতই উদ্যোগ নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, সেনবাগকে আমি দিতে এসেছি, এখান থেকে কিছু নিতে আসেনি। রোববার নোয়াখালীর সেনবাগ পৌরসভার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে 8ম উপজেলা স্কাউটস সমাবেশে বক্তব্য দেন তিনি। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নেতাকর্মীর উপস্থিতিতে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মোর্শেদ আলম বলেন, পৌরসভায় যেসব সমস্যা আছে তা সমাধান করতে একজন যোগ্য লোক প্রয়োজন, যে মানুষকে দিতে চায়, মানুষের জন্য কাজ করার মানসিকতা আছে। আপনাদেরকে আমি দিতে আসছি, আমি সেনবাগ থেকে নিতে আসছি। এটা আমি যেদিন এমপি হয়ে আসছি সেদিন এ কথাটা আমি বলেছি। আর আমি কাজের মূল্যায়ন করি, যিনি কাজ করেন, কাজ ভালো করেন, সে আমার কাছে পুরস্কৃত। পরে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে 8ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম। এ সময় স্কাউট থেকে শিক্ষা নিয়ে জীবন করার পরামর্শ দেন তিনি। এটা তোমাদেরকে লেখাপড়ার সাথে সাথে তোমাদের জীবনটাকে একটা সুশৃঙ্খল নিয়ে আসে এবং বাস্তব জীবনে তোমরা যখন লেখাপড়া শেষ করে বাস্তব জীবনে চলে যাবা, তখন তোমাদের এই স্মৃতিগুলি মনে পড়বে এবং এই যে তোমরা শিক্ষাগুলি কষ্ট যেগুলি গ্রহণ করেছো,
এগুলি তোমার জীবনে তখন কাজে লাগবে। এদিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পীর আনিস মোহাম্মদ ভুইয়া সাহেবের জামে মসজিদ উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম এমপি। এ সময় মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ, সহকারী ভূমি কমিশনার মোজাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, RTV। ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর করতে রাজি হয়েছে হামাস নেতারা। 3 ধাপে এই চুক্তি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদস। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জাতীয় হুমকি হিসেবে অভিহিত করে এর সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে প্রতিষ্ঠানটির জেরুজালেমের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। হামাস ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে মিশরের কায়রোতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে শনিবার আলোচনায় বসে হামাসের প্রতিনিধি দল। আলোচনা শেষে রবিবার গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছে হামাস। হামাসের কর্মকর্তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই দুই পক্ষ চুক্তিতে সই করবে। 3টি ধাপে ভাগ করা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ হবে 40 দিন। এই সময়ে হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের মেয়াদ হবে 42 দিন। দ্বিতীয় ধাপে বাকি জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। সর্বশেষ ধাপে হামাস মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবে। এদিকে ইসরায়েলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জাতীয় হুমকি বলে বিবেচনা করে এর কার্যক্রম বন্ধ করার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের পর রবিবার জেরুজালেমের একটি হোটেলে আল জাজিরা কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। সামদানি প্রত্যয়, RTV। হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 3 সেনা, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার BBC এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে 3 সেনা নিহতের ঘটনায় রাফায় পৃথক 2টি হামলা করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত 21 জন। খেলা খবর ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে সফরকারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টায়। প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারতীয় নারীরা। এবার টানা চতুর্থ জয়ে চোখ হারমনপ্রীত রেণুকা সিংদের। বিপরীতে আপন মাঠে নিজেদের মেলে ধরতে না পারার আক্ষেপ লাল সবুজের নারীদের। অথচ বিশ্বকাপ মাথায় রেখে টি-20র ছন্দে ধাতস্থ হবার মিশনে জ্যোতি মুর্শিদারা। মাঠে সাহসী ক্রিকেটের অভাব বোধ করছেন খোদ টাইগ্রাসরা। সম্মান রক্ষায় তবুও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এদিকে শেষ 2 দল হিসেবে ICC নারী টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। বাছাই পর্বের ফাইনালে ওঠায় নিশ্চিত হয় 2 দলের টিকিট। আবুধাবিতে দ্বিতীয় সেমিফাইনালে আরব আমিরাতকে 15 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 149 রান তোলে লঙ্কান নারীরা। বিশ্বী গুণারত্নে করেন 45 রান। জবাবে সম্ভাবনা জাগিয়েও শেষ বেলায় ভেঙে পড়ে 7 উইকেটে 134 রান তুলতে সমর্থ হয় আমিরাতের নারীরা। অন্য ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় তুলে নেয় স্কটল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 110 রান তোলে আইরিশ নারীরা। জবাবে মেগান ম্যাককলের অর্ধশতকে 22 বল হাতে রেখে জয় তুলে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটে স্কটিশ নারীরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।